আজকে আমি তোমাদের সাথে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো খুব ইম্পর্ট্যান্ট একটা জেনেটিক ডিসঅর্ডার, সিকল সেল অ্যানিমিয়া বা সিকল সেল ডিজিজ। দেখো, এটা একটা অটোজোমাল প্রচ্ছন্নধর্মী রোগ বা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এবং এটা বাবা মায়ের থেকেই সন্তানের দেহে ট্রান্সমিটেড হয়, অর্থাৎ এটা একটা হেরিডিটারি ডিসঅর্ডার। এবার আমাদের জানতে হবে যে এই রোগটা কিভাবে হয়, কি কারণে হয়। দেখো, প্রথমত যেটা জানা দরকার যে আমাদের রক্তে অক্সিজেন ক্যারি করার জন্য রয়েছে হিমোগ্লোবিন। সেই হিমোগ্লোবিনের জন্য দুটো মূল চেন আছে, আলফা চেন এবং বিটা চেন। এটা মূলত হিমোগ্লোবিনের বিটা চেনের ত্রুটি, মানে হিমোগ্লোবিনের বিটা গ্লোবিন যে জিনটা আছে, বিটা গ্লোবিন জিন আছে হিমোগ্লোবিন সংশ্লেষের জন্য, এবং এই জিনটা আছে মানুষের ক্ষেত্রে 11 নম্বর ক্রোমোজোমে। 11 নম্বর ক্রোমোজোমে, এবং এটার থেকে যে প্রোটিনটা তৈরি হয় তাকে বলে বিটা গ্লোবিন প্রোটিন। অর্থাৎ তোমরা সবাই জানো যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় এবং সেই আরএনএর সংকেত থেকেই প্রোটিন তৈরি হয়। তাহলে বিটা গ্লোবিন জিন যেটা আমাদের 11 নম্বর ক্রোমোজোমে আছে, সেটা থেকে বিটা গ্লোবিন প্রোটিন তৈরি হয়। আমাদের যদি নর্মাল বিটা গ্লোবিন থাকে, তাহলে নর্মাল বিটা গ্লোবিন থেকে নর্মাল বিটা গ্লোবিন প্রোটিন তৈরি হয়, এবং তাতে অক্সিজেন ক্যারি করার বা অক্সিজেন প্রবাহ করার কোনো তাতে সমস্যা হয় না। আমাদের সবারই হিমোগ্লোবিনে শুধু বিটা গ্লোবিন জিন নেই, কিন্তু আলফা গ্লোবিন জিন আছে, যেটা আবার 16 নম্বর ক্রোমোজোমে আছে। এবার বিটা গ্লোবিন সম্পর্কে একটু বলে রাখি যে বিটা গ্লোবিন প্রোটিনটা কিন্তু 146টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি। কতগুলো? 146টি অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে নর্মাল বিটাগ্লোবিনের ক্ষেত্রে এই ব্যাপারটা হবে, অর্থাৎ বিটাগ্লোবিন 11 নম্বর ক্রোমোজোমে থাকবে, তার ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে বিটাগ্লোবিন প্রোটিন তৈরি হবে, যে প্রোটিনটা 146টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি। এবার এটা তো গেল স্বাভাবিক কথা। এটা যে রোগটাতে যেটা হয়, এটা অটোজোমাল প্রচ্ছন্নধর্মী রোগ, অর্থাৎ যদি দুটো কপি কারোর প্রবলেম থাকে, অর্থাৎ যদি একটা হিমোগ্লোবিনের বিটা চেনের জন্য HBB লিখলাম আমি, HBB, এটার নর্মাল কপি, আমাদের সব জিন দুটো করে কপি আছে, দুটো জিনই যদি HBB নর্মাল থাকে, আমাদের NN থাকে, তাহলে কিন্তু রোগ হবে না, সেই ব্যক্তি হবে স্বাভাবিক। যদি আমাদের এই HBB জিনটা একটা নর্মাল আর একটা হয় সিকল সেল S, এটা মিউটেশন আছে, তাহলে এটা কিন্তু বাহক হবে এরা রোগের। অর্থাৎ এদের ক্ষেত্রেও বাহ্যিকভাবে কোনো প্রবলেম হবে না, এরা বাহ্যিকভাবে স্বাভাবিক হবে। আর যদি HBB এটার দুটোতেই মিউটেশন থাকে, HBB দুটোতেই S, তাহলে কিন্তু সিকল সেল অ্যানিমিয়া থাকবে, সিকল সেল অ্যানিমিয়া, আক্রান্ত হবে। অর্থাৎ স্বাভাবিক পিতামাতা দুরকম হতে পারে, একটা হচ্ছে ক্যারিয়ার, বাহক, বা এটাকে আমরা বলি ক্যারিয়ার। এই ক্যারিয়ারদের থেকে দুজন ক্যারিয়ার, অর্থাৎ দুজন মা বাবা দুজনেরই কোনো সমস্যা নেই, তাদের থেকেও কিন্তু সিকল সেল অ্যানিমিয়া বাচ্চা জন্মাতে পারে, সন্তান জন্মাতে পারে। কারণ ওই 11 নম্বর ক্রোমোজোমে যদি এই HBB জিনের মিউটেশন দেখা যায়, এটা একটা পয়েন্ট মিউটেশনের জন্য হয়, আমি পরে দেখাচ্ছি যে কি কারণে হয়। আগে আমি জেনেটিক দিকটা তুলে ধরি, তাহলে সেটার জন্য কিন্তু এই রোগটা হয়। এতে মূলত যেটা হয়, যে সমস্যাটা মূল হয়, যার জন্য এটার নাম সিকল সেল অ্যানিমিয়া, সেটা হচ্ছে যে এই মিউটেশনটা যদি থাকে এবং সেটা দুটো ক্রোমোজোমেই থাকে, দুটো জিনেই থাকে, তাহলে RBC সিকল সেপেড হয়ে যায়। মানে হলো RBC কাস্তে আকারের হয়ে যায়। RBC মানে তোমরা নিশ্চয়ই জানো যে লোহিত কণিকা। আমাদের লোহিত কণিকা
কাস্তে আকারের হয়ে যায়, লোহিত কণিকা কাস্তে আকারের হয়ে যায়। এবার এই কাস্তে আকারের হয় বলেই এই রোগটাকে নাম দেওয়া হয়েছে সিকেল সেল অ্যানিমিয়া বা সিকেল সেল ডিজিজ। তাহলে খুব সহজভাবে আগে আমরা মনে রাখবো যে এটা একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, অর্থাৎ এটা জেনেটিকভাবে হয়। মা বাবার যদি দুজনই বাহক হয় তাহলেও রোগটা হতে পারে, আর যদি সিকেল সেল অ্যানিমিয়া আক্রান্ত দুজনই হয় তাহলে তো হবেই। আবার একজন সিকেল সেল অ্যানিমিয়া আক্রান্ত একজন বাহক হলে তাদের ক্ষেত্রেও সন্তান রোগগ্রস্ত হতে পারে। আমি কিভাবে কি কি কন্ডিশনে কি কি হয় আমি সেগুলো পরে দেখিয়ে দিচ্ছি। এবার যেটা বললাম যে এটা মূলত হিমোগ্লোবিনের বিটা গ্লোবিন জিনের ত্রুটির জন্য হয়। বিটা গ্লোবিন জিনে কি ধরনের ত্রুটি হয় এবং কি সমস্যা হয় সেটা নিয়ে এবার আমি আসি, যে কেন এই আরবিসিটা সিকেল সেপেড হয়ে যাচ্ছে। এবার আমরা একটু দেখে নেব যে স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে বিটা গ্লোবিন জিন কেমন ধরনের হয় এবং তাতে কি ব্যবস্থা থাকে। দেখো, স্বাভাবিক একজন ব্যক্তির ক্ষেত্রে বিটা গ্লোবিন জিন, তার থেকে একটা বিটা গ্লোবিন এমআরএনএ তৈরি হয় এবং তার থেকে যে প্রোটিনটা তৈরি হয় বিটা গ্লোবিন, আমি আগেই বলেছি তাতে 146টা অ্যামাইনো অ্যাসিড থাকবে। এবার 146টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমি সবগুলো মনে রাখার চেষ্টা করব না, 1 2 3 করে একটু প্রথমগুলো বলি। 1 নম্বরে আছে ভ্যালিন, 2 নম্বরে হিস্টিডিন, 3 নম্বরে লিউসিন, 4 নম্বরে থ্রিওনিন, 5 নম্বরে প্রোলিন, 6 নম্বরে গ্লুটামিক অ্যাসিড, 7 নম্বরে আবার গ্লুটামিক অ্যাসিড তারপরে আছে। এবার নর্মাল একজন ব্যক্তির ক্ষেত্রে এই 6 নম্বর পজিশনে, 6th পজিশনে তার যদি ডিএনএ লেভেলে দেখা যায় তাহলে দেখা যাবে জিএজি এইটা আছে এবং সিটিসি তার উল্টো দিকে আছে। 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ডে জিএজি আছে আর 3 প্রাইম টু 5 প্রাইম এই স্ট্র্যান্ডটাতে সিটিসি আছে, অর্থাৎ জি এর উল্টো দিকে সি, এর উল্টো দিকে টি, জি এর উল্টো দিকে সি। এবং তার থেকে যে এমআরএনটা পাওয়া যাচ্ছে তাহলে 5 প্রাইম টু 3 প্রাইমেরটাই এমআরএনএতে থাকে। তোমরা সবাই জানো যে তাতে জিএজি এই উপরের সিকোয়েন্সটার মতোই সেটা হবে, জিএজি থাকবে। এবার আমি একটা জিনিস বলে দিই, জিএজি কোডস ফর গ্লুটামিক অ্যাসিড, অর্থাৎ জিএজি এই কোডনটা, এটা একটা কোডন বা জেনেটিক কোড হুইচ ক্যান কোড ফর গ্লুটামিক অ্যাসিড। এটা নর্মাল ব্যক্তির ক্ষেত্রে যদি এই সিকোয়েন্স থাকে এবং তারপরে আরও সব স্বাভাবিক থাকে তাহলে তার নর্মাল বিটাগ্লোবিন জিন তৈরি, প্রোটিন তৈরি হয় বিটাগ্লোবিন জিন থেকে। সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কি প্রবলেম দেখা দেবে সেটা এবার আমরা একটু খোঁজার চেষ্টা করি। একটু লক্ষ্য করো যে এখানে যদি কোনো পয়েন্ট মিউটেশন হয় তাহলে কি হবে। এখানে যদি সিকেল সেল হিমোগ্লোবিনের যদি হিমোগ্লোবিন বিটা চেন যে জিন, তাতে একটা পয়েন্ট মিউটেশন হবে। এবং সেই পয়েন্ট মিউটেশনটা হবে সাবস্টিটিউশন। এই এটি, এই যে বেস পেয়ারটা আছে এইটা বদলে যাবে, অ্যাডিনিনের বদলে উপরে চলে আসবে থাইমিন, এই জায়গাটাতে একটা চেঞ্জ আসবে। আমি একটু মুছে পরে দেখাচ্ছি। এইখানে সাবস্টিটিউটেড হবে, এই এটা সরে গিয়ে এটির বদলে এই জায়গাতে চলে আসবে একটা সাবস্টিটিউশন মিউটেশন হবে, অর্থাৎ এই জায়গাতে চলে আসবে তোমার, এখানে আসবে টি আর তার তলাতে আসবে এ। তাহলে দেখো একটা ছোট্ট পরিবর্তন হলো, একটা সাবস্টিটিউশন হলো। কি ধরনের সাবস্টিটিউশন? সাবস্টিটিউশন মিউটেশন। এবং এই ধরনের সাবস্টিটিউশন যেটাতে এ ইজ সাবস্টিটিউটেড বাই টি, এ সাবস্টিটিউটেড হয়ে গেল টি দ্বারা, এখানে টি চলে এলো, টি এখানে চলে এলো, তাহলে এর বদলে যখন টি আসে তাহলে এটা এক ধরনের ট্রান্সভার্সন মিউটেশন, অর্থাৎ পিউরিনের জায়গায় চলে এলো পিরিমিডিন, তাহলে এইটা এই ধরনের মিউটেশনকে বলে ট্রান্সভার্সন। তোমরা সবাই জানো, আমরা মিউটেশনের ক্লাসে পড়েছি যে এই ধরনের মিউটেশনকে বলে ট্রান্সভার্সন মিউটেশন, অর্থাৎ অ্যাডিনিন ছিল পিউরিন, তার জায়গায় থাইমিন চলে এলো যেটা হয়ে গেল পিরিমিডিন, তাহলে পিরিমিডিন চলে এলো। এবার তার পরিবর্তনটা কি আসবে দেখো, এইটা হচ্ছে এমআরএনএ, এমআরএনএতে যেটা ছিল জিএজি, জিএজি ছিল, তাহলে এখানে তো আর জিএজি থাকবে না, উপরের সিকোয়েন্সে জিটিজি, তাহলে সেই অনুযায়ী পরিবর্তিত হয়ে এখানে কি হওয়ার কথা, এই এটা পরিবর্তিত হয়ে এখানে চলে আসবে ইউজি, ইউজি হয়ে যাবে, এই পরিবর্তনটা হবে। অর্থাৎ একটা সার্টেন লেভেলে, একটা পয়েন্টে, একটা নাইট্রোজেন বেসে অনলি 6th কোডনে এই চেঞ্জটা হবে জিইউজি। এবং সেটা হলে এই জিইউজি কোড কিন্তু গ্লুটামিক অ্যাসিডকে করে না, অর্থাৎ গ্লুটামিক অ্যাসিডকে যেহেতু করে না তাহলে কাকে কোড করে এটা আমাদের একটু মনে রাখতে হবে। জিইউজি কোডস ফর ভ্যালিন, ভ্যালিন।
তাহলে একটা সিঙ্গল চেঞ্জ ইন সিক্সথ পজিশন অফ দ্য অ্যামাইনো অ্যাসিড, সিক্সথ পজিশনের যে অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে তাতে একটা চেঞ্জ আছে, তাতে একটা পরিবর্তন আছে, যে পরিবর্তনটা অর্থাৎ একটা পয়েন্ট মিউটেশন বা একটা সাবস্টিটিউশন মিউটেশন, যেটা একটা ট্রান্সভার্সন টাইপের সাবস্টিটিউশন মিউটেশন, তার জন্য কি হলো সেটা একটু আমাদের ভালো করে মনে রাখতে হবে। বাকি সব দেখো একই আছে, 1 2 3 4 5, কোথাও কোনো চেঞ্জ হয়নি, অনলি সিক্সথ পজিশন, সিক্সথ অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়েছে। তোমরা সবাই জানো যে সাবস্টিটিউশন মিউটেশন হলে টোটাল রিডিং ফ্রেম চেঞ্জ হয় না, সাবস্টিটিউশন মিউটেশন হলে অনলি সেই কোডনটা চেঞ্জ হয়। তাহলে যেমন এখানে দেখো ছিল কোডনটা ছিল কি, কোডনটা ছিল হচ্ছে GAG, হুইচ ইজ সাবস্টিটিউটেড বাই GUG। তাহলে GAG কোড করতো গ্লুটামিক অ্যাসিডকে, সেখানে GUG কোড করছে ভ্যালিনকে। অনলি একটা সিঙ্গেল চেঞ্জ, তাতে দেখা যাচ্ছে বাকি সব সেম থাকছে, 146টা অ্যামাইনো অ্যাসিড নিয়েই এটা তৈরি, কিন্তু এইটা হচ্ছে সিকল সেলের জন্য, অর্থাৎ এটা আমরা HbS বলতে পারি। এটা হিমোগ্লোবিনের বিটা চেনের সিকল সেল বিটা চেন, অর্থাৎ সিকল সেল ডিজিজের জন্য এই বিটা চেন জিনটা সিকল সেল টাইপের, এই সিকল সেল হিমোগ্লোবিনের জন্য এটা দায়ী। অর্থাৎ এই একটা মিউটেশন, একটা পরিবর্তন, যেটা কিন্তু একজন মানুষের শরীরে বিরাট বড় পরিবর্তন ডেকে আনছে। কি কি ধরনের পরিবর্তন আনছে? প্রথমত এটাতে RBC কাস্তে আকারের হচ্ছে, আগেই বলেছি সিকল সেপেড হচ্ছে, এবং এটাকে বলা হয়, এই ধরনের সমস্যাকে বলা হয় প্লিওট্রপিক প্রভাব। কি প্রভাব? প্লিওট্রপি। প্লিওট্রপি কাকে বলে? যেখানে ওয়ান জিন মিউটেশন হ্যাজ মাল্টিপল ইফেক্ট, অর্থাৎ একটা জিনের চেঞ্জ যদি মাল্টিপল ইফেক্ট দেখায়। মিউটেশন ইন সিঙ্গল জিন, অর্থাৎ একটা জিনে মিউটেশন, তার মাল্টিপল ইফেক্ট আছে, মাল্টিপল ইফেক্ট, অর্থাৎ অনেক সমস্যা দেখা দিচ্ছে। কি কি সমস্যা দেখা দিচ্ছে? আরবিসি যে কাস্তে আকারের হচ্ছে তাই নয়, আরবিসির কিন্তু যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা কমে যাচ্ছে, হৃৎপিণ্ডের সমস্যা দেখা দিচ্ছে, তাদের ফুসফুসের সমস্যা দেখা দিচ্ছে, তাদের শ্বাসকষ্ট হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যায় এই রোগীরা আক্রান্ত হচ্ছে। সো ইট ইজ অলসো এ প্লিওট্রপিক ইফেক্ট, দ্যাট মিনস ওয়ান জিন মিউটেশন হ্যাজ মাল্টিপল ইফেক্ট, অর্থাৎ শুধু একটা সমস্যা হয়েছে থেমে থাকছে না, তার ক্ষেত্রে বহু ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এটাই হচ্ছে সিকল সেল ডিজিজ বা সিকল সেল অ্যানিমিয়া। এবার আমি একটু প্রবলেমটা দেখিয়ে দিই যে এদের ক্ষেত্রে স্বাভাবিক বাবা মা বা ক্যারিয়ার বাবা মা হলে কেমন হবে। তাহলে ধরো একজন স্বাভাবিক বাবা আর বাহক মা, এরকম যদি হয়, তাহলে স্বাভাবিক বাবা হলে তার ক্ষেত্রে আমি আগেই বলেছি যে HBB, তার দুটো জিনই কিন্তু নর্মাল আছে, HBB নর্মাল, এর কিন্তু HBB একটা নর্মাল, একটা HBBS, অর্থাৎ ওই এসটা হচ্ছে মিউটেটেড, পরিবর্তন আছে। এস ফর সিকল সেল মিউটেশন, সিকল সেল মিউটেশন, আর এন ফর নর্মাল। তাহলে আমরা এটা যদি একটু চেকার বোর্ডে ক্রস করি তাহলে এখান থেকে পেয়ে যাব যে কি প্রবলেম আসবে। এটা থেকে দেখো একরকমই আসবে, HBBN অর্থাৎ নর্মালি আসবে। এটা থেকে দু রকম আসবে, HBBN আর HBBS, দু রকম এখান থেকে গ্যামেট প্রোডাকশন হওয়ার চান্স আছে। তাহলে এটা হলে নর্মাল হবে, HBBN, HBBN, এটা যেহেতু সিম্পল আমি খুব একটা চেকার বোর্ডে গেলাম না, নর্মাল ক্রসের মাধ্যমে দেখিয়ে দিলাম, HBBN আর HBBS। তাহলে এটা এরা ক্যারিয়ার হচ্ছে আর এরা নর্মাল হচ্ছে। তাহলে এটাতে কিন্তু খুব একটা সমস্যা সৃষ্টি হচ্ছে না। কিন্তু এখানে একটু চেঞ্জ করি, যদি স্বাভাবিক বাবার বদলে এই বাবাটা বাহক হয়, এটাতে সবচেয়ে বেশি
বিপজ্জনক ব্যাপার, অর্থাৎ বাবা মা কেউই বুঝতে পারলো না। বাহক মানে আমি আগেই বলেছি যে বাহকরা কিন্তু এক্সটার্নালি স্বাভাবিক, মানে এরা বাহ্যিকভাবে কিন্তু দুজনই স্বাভাবিক, অর্থাৎ স্বাভাবিক মা স্বাভাবিক বাবা, বাহ্যিকভাবে দুজনই স্বাভাবিক, কিন্তু তারা ইন্টারনালি অর্থাৎ জেনেটিক্যালি তারা কিন্তু বাহক রোগটার। তাহলে কি হবে? সিম্পল আমি ছোট একটা পরিবর্তন করব যে এদের একটা জিনে পরিবর্তন হবে এই পুরুষের ক্ষেত্রে, সেটা হচ্ছে এর ক্ষেত্রে HBB-S চলে আসবে। তাহলে স্বাভাবিকভাবে এখানটাতে আমি আর এভাবে ক্রসটা করছি না, এবার একটু চেকার বোর্ডের মাধ্যমে সহজে হয়ে যাবে। তাহলে যদি আমরা চেকার বোর্ডে দেখি তাহলে দেখতে পাবো যে দুজনই স্বাভাবিক বাবা মা, কিন্তু তাদের সন্তানের দেখো রোগ চলে আসার সম্ভাবনা দেখা দেবে। তাহলে HBB-N HBB-S এটা যদি ধরে নিই পুরুষ, এদিকটা যদি ধরে নিই মহিলা, তাহলে HBB-N আর HBB-S। তাহলে এক্ষেত্রে HBB-N আর HBB-N অর্থাৎ নর্মাল হচ্ছে, কোনো সমস্যা নেই। HBB-N আর HBB-S এ ক্যারিয়ার হচ্ছে, কিন্তু এদেরও কোনো সমস্যা নেই। এরাও দেখো HBB-N HBB-S এদেরও কোনো সমস্যা নেই, কিন্তু এরা ক্যারিয়ার হচ্ছে, বাহক হচ্ছে। বাট এইটা HBB-S HBB-S এরা কিন্তু SCD আক্রান্ত, অর্থাৎ সিকেল সেলে আক্রান্ত। তাহলে দেখেছো যে বাহক বাবা বাহক মা দুজনই কিন্তু এক্সটার্নালি স্বাভাবিক, তাদের বাহ্যিকভাবে কোনো প্রতিক্রিয়া নেই যে তাদের কোনো সমস্যা আছে, কিন্তু তাদের 25% চাইল্ডদের SCD হওয়ার চান্স থাকবে, 25% চাইল্ডদের চান্স থাকবে, চান্স অফ 25% চাইল্ড টু বি SCD। তাহলে এটা একটা যেহেতু অটোজোমাল রোগ, এখানে কিন্তু আমরা ছেলে বা মেয়ে বলতে পারবো না। আর বাকি ধরনের ক্রসগুলো অর্থাৎ স্বাভাবিক বাবা আর যদি রোগগ্রস্ত মা হয় বা দুজনই রোগগ্রস্ত হয়, তাহলে তাদের কীরকম হবে তোমরা এর থেকে এই পদ্ধতিতে তোমরা ক্রস করবে, তাহলে স্বাভাবিকভাবেই তোমরা করে ফেলতে পারবে যে সেগুলোতে কি চান্স ফ্যাক্টর রয়েছে তাদের সন্তানদের এই ধরনের রোগ সৃষ্টি হওয়ার ক্ষেত্রে। তাহলে আজকের ক্লাস থেকে আমরা সিকেল সেল অ্যানিমিয়ার সম্পর্কে জানলাম এবং জানলাম যে কি ধরনের মিউটেশনের জন্য এই রোগটা হয় এবং এই রোগ হলে কি কি ধরনের সমস্যা দেখা দেয়, এবং জেনেটিকভাবে এই রোগটা যেহেতু হয় তাহলে এই রোগটা আটকানোর জন্য আমরা কি করতে পারি সেটাও আমাদের একটু প্ল্যান করা দরকার। অর্থাৎ যদি আমরা বিয়ের আগে আমরা যদি একটু জেনেটিক কাউন্সেলিং করি তাহলে এই রোগ কিন্তু আটকানো যেতে পারে। অর্থাৎ কেরিয়ার বাবা কেরিয়ার মা, অর্থাৎ কেরিয়ার পুরুষ বা কেরিয়ার মহিলা, তারা দুজনেই যদি জানতে পারে যে SCDর ক্যারিয়ার, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিয়ে হওয়া উচিত না, কারণ তাদের সন্তানদের এই রোগটা হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাহলে বিয়ের আগে এই সতর্কতাটা অবলম্বন করলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সিকেল সেল অ্যানিমিয়ায় আক্রান্ত হবে না।